হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে আবারও আমি নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি এপিসোড 6 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আর দেরি কিসের? একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। তো এই ভিডিওটা শুরুটা হয় একটা ফ্ল্যাশব্যাক দিয়ে। আমাদের নিয়ে যাওয়া হয় 1935 সালে জুনিভার হিল হাসপাতালে। আমরা একটি নার্সকে দেখি যে একটা ছোট মেয়েকে, যার নাম ছিল মেল, তাকে বেসমেন্টে নিয়ে যাচ্ছিল, কিন্তু মেল যেতে রাজি হচ্ছিল না। তখন নার্স তাকে আশ্বস্ত করে যে ভয় পাবার কিছু নেই। বেসমেন্টে পৌঁছে আমরা দেখতে পারি মেল সেখানে একটা জোকারের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। ঠিক তখন একটা বেলুন মেলের দিকে ভেসে আসে। মেল সেটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। তখন মেল সেখান থেকে যেতে চাইলে নার্স তার হাত ধরে ফেলে। তখন বেলুনটা উড়তে উড়তে দরজার কাছে যায়। ঠিক তখনই পেনিভাইজ এসে সেই বেলুনের সুতা ধরে ফেলে। এরপরে আমাদের বর্তমান দেখানো হয়, যেখানে উইলকে তার বাবা পলের মৃত্যুর ব্যাপারে বকাঝকা করছেন আর বলে, তোমাকে আমি বাইরে যেতে মানা করেছিলাম, তারপরে তুমি কেন বাইরে গেলে? উইল তার বাবাকে বোঝায়, বাবা আমি জানি সে আমাদের সাথে কি করতে পারে, কিন্তু হ্যানলন তাকে কিছু বলার সুযোগ দেয় না। সে আরো বলে, এখানে আর তোমার সাথে কিছুই করতে পারবে না। তুমি যতক্ষণ ডিরির বাইরে থাকবে তুমি ততক্ষণ সুরক্ষিত থাকবে। তাই আজকের পর থেকে তুমি আমার পারমিশন ছাড়া ঘরের বাইরেও যাবে না। তখন উইল এতে রাজি হয় না। সে তার বাবাকে বলে, তুমি সবসময় আমায় বলেছিলে ছেলেদের বিপদ দেখে পালাতে হয় না, বরং সবসময় তার মোকাবেলা করতে হয়। তখন হ্যানলন আর উইলের সাথে কথা কাটাকাটি হওয়ায় হ্যানলন উইলকে একটা থাপ্পড় মারে। উইল তখন রাগ করে বলে, ও তোমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে ফেলেছে। এটা বলে সে বাসা থেকে বেরিয়ে যায়। বাবার সঙ্গে কথা কাটাকাটি শেষে উইল তার সাইকেল নিয়ে আবারও ডেরির পথে রওনা হয়। এবার সে ঠিক করেছে নিজের নতুন বন্ধু নিয়ে সে ইটের মুখোমুখি হবে। এদিকে ডেরি শহরে হ্যাং এর পোস্টার নিয়ে মানুষের ভিড় বাড়ছে। উত্তেজনা, রাগ আর ভয় ধীরে ধীরে শহরটিকে গ্রাস করেছে। এরপর লিলি সেই অস্ত্রটি তার বন্ধুদের দেখায় আর বলে, যখন পেনি ভাইস তার সামনে দাঁড়িয়ে ছিল এই অস্ত্রটি তার পায়ের কাছে পড়েছিল আর তখন সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। আমি সেখান থেকে পালিয়ে আসি। এরপর উইল যখন সেটা দেখতে চায় লিলি একদম অস্বীকার করে। আর তখন লিলি বলে, ইট যদি এটা থেকে ভয় পায় তাহলে আমরা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি। আবারও সেখানে চলো, আমরা সবাই একসাথে তাকে মেরে ফেলি। কিন্তু রনি পুরোপুরি বিপরীত অবস্থানে ছিল। সে লিলির কথা মানতে নারাজ, কারণ তার মনেই আছে শেষবার তার কতটা মৃত্যুর কাছাকাছি থেকে বেরিয়ে এসেছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তারা মরে যাবে। লিলিকে দেখে মনে হচ্ছিল যেন সে রনির উপর অস্ত্রটা ব্যবহার করতে যাচ্ছিল। তখন মার্জ এসে লিলির হাত থেকে অস্ত্রটা নেওয়ার চেষ্টা করে। তখন লিলির আচরণ পুরোপুরি পাল্টে যায়। লিলি চিৎকার করে বলে, আমাদের আগে দেখা না হয়ে হয়তো ভালোই হতো। আমি তো শুধু আমার বন্ধুদের সাহায্য করতে চেয়েছি। যখন ম্যাটি এসে বলল ফিল জীবিত, তাকে বাঁচানোর এমন একটা সুযোগ আমরা কিভাবে ছেড়ে দিতাম? যা শুনে রনি বলে, তুমি যদি সেদিন আমার বাড়িতে না আসতে তাহলে হয়তো সে তিনজন এখনো জীবিত থাকতো। আর এই সবকিছু তোমার জন্য হয়েছে। তোমার জন্য আমার বাবার পিছনে আবারও পুলিশ পাগলের মতো লেগেছে। কিন্তু লিলি বলে, শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, আগে জানলে কখনোই করতাম না। সবকিছু দেখছিল, সে বুঝতে পারছিল না কি করছে। তাই সে চিৎকার করে বলে, এটা ঈদের পরিকল্পনা। সে আমাদেরকে একে অপরের কাছ থেকে আলাদা করতে চায়। এরপর রনি সেখান থেকে রাগ করে চলে যায়। দিক ফিরে আসে তার নতুন জায়গায়, যেখানে তার দলবল নিয়ে আড্ডা দিত। ঢুকতেই তার সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করে সে এতক্ষণ কোথায় ছিল, কিন্তু সে বলে বলা যাবে না। উত্তেজিত হয়ে তারা জানায় পরের দিন একটা ছোট পার্টি করার প্ল্যান করেছে। গান, পানীয় আর কয়েকজন নিয়ে আসবে ঠিকঠাক ভাবে জায়গাটা চালু করার জন্য। ঠিকমতো খুঁজতে খুঁজতে অদ্ভুত আচরণ করতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কিছু একটা দেখছে আর অন্যরা দেখতে পাচ্ছে না। দিকের লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। সে বলে আমি ঠিক আছি, কিন্তু তার দৃষ্টি থাকে অন্য কোথাও। হঠাৎ সে দেখে মেঝের উপর থেকে পানি গড়িয়ে যাচ্ছে। সে সতর্ক করে বলে ফ্রিজ থেকে পানি লিক করেছে, নতুন একটা ফ্রিজ লাগাতে হবে, তাড়াতাড়ি এটা পরিষ্কার করে নাও। এদিকে রনি উইলকে বলে, এই জিনিসটা থামবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কেউ একজন মারা যায়। কষ্ট করে তার নর্দমায় থেকে বেরিয়ে এসেছে আর এখন নীল আবারও সেই নর্দমায় পাঠাতে চায়। উইল ভাবে রনি হয়তো বেশি করে ফেলেছে, কিন্তু রনি স্বীকার করে সে আর ভয় নিয়ে বাঁচতে চায় না। উইল বলে সেও ক্লান্ত হয়ে গিয়েছে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক যখনই আবার চুমু খেতে যাচ্ছিল তখনই শার্লট এসে হাজির হয়। যাওয়ার সময় রনিকেও গাড়িতে উঠতে বলে। এদিকে ডিক আবিষ্কার করে তার বন্ধুরা হ্যাংকে লুকিয়ে রেখেছে। সে বিশ্বাস করতে পারে না পুরো শহর যার খুঁজে তোলপাড়, তার বন্ধুরা এখানে তাকে লুকিয়ে রেখেছে। তখন তার বন্ধুরা বলে শার্লট তাদের অনেক অনুরোধ করেছে তাকে এখানে লুকিয়ে রাখার জন্য। এরপর হ্যাং প্রতিশ্রুতি দেয় সে লুকিয়ে থাকবে, কোনো অবস্থায় বের হবে না। সে দৃঢ়ভাবে বলে চিন্তা নেই, কিন্তু ক্লিক এত সমস্যার পর এতটাই ক্লান্ত যে সে সবকিছু বেরিয়ে যেতে চায়। ঠিক তখনই শার্লট, রনি আর উইল সেখানে চলে আসে। রনি তার বাবাকে দেখে ছুটে যায় এবং তাকে জড়িয়ে ধরে। শার্লট কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলে সে বলে তাকে জড়িয়ে না ধরাই ভালো এবং কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। হ্যাংয়ের চোখে পানি চলে আসে এবং রনি প্রতিশ্রুতি দেয় তারা আর কখনো আলাদা হবে না। এদিকে মার্স আর রিস টাওয়ারে থাকে।
মার্চ জিজ্ঞেস করে রিস এখানে থেকে কি করছে। রিস বলে তার কাগজের বিমান এখনো যেন এভিনিউতে পৌঁছায়নি। সে জিজ্ঞাসা করে মার্চ চেষ্টা করতে চায়, কিন্তু মার্চ বলে না, আগে তাকে ব্যান্ডেজ ঠিক করতে হবে। রিস তখন তাকে সাহায্য করে আর বলে কিছু বছর আগে আমি বয়েজ স্কাউটে ছিলাম, ব্যথা না দিয়ে ব্যান্ডেজ খোলার একটা কৌশল জানি। এরপর রিস যত্ন করে মার্চের ব্যান্ডেজ খুলে দেয়। মার্চের ব্যান্ডেজ খোলার পর তার আহত চোখ দেখে রিস হতবাক হয়ে যায়। তখন মার্চ জিজ্ঞাসা করে এটা কি খুব খারাপ দেখাচ্ছে। রিস আশ্চর্যভাবে তাকে আশ্বস্ত করে বলে না, এটা আসলে তার দেখা এক চমকপ্রদ জিনিস। মার্চ একটু অস্বস্তিকর অনুভব করলে সে বলে সে বাকিটা নিজেই সামলাতে পারবে। এরপর রিস আবারও তার কাগজের বিমানটি ছুড়ে দেয় এবং তা ধীরে ধীরে নর্দমার প্রবেশদ্বারের দিকে উড়ে যেতে থাকে। পরে দেখা যায় মিলিটারি বেসে ডিক মদ খাচ্ছে, নিজের ভেতরে দাঁড়াগুলো চুপ করার চেষ্টা করছে। তখনই হ্যানলন ঢুকে ডিক তাকে পানি অফার করে, কিন্তু হ্যানলন তা প্রত্যাখ্যান করে এবং জানায় শহরের কাছ থেকে নতুন আদেশ এসেছে, যদি অনেক সৈন্য মারা যায় তাহলে তাদের কোনো সমস্যা নেই, তারপরও তাদের পিলারগুলো খুঁজে বের করে চালিয়ে যেতে হবে। সে আরো বলে আমি শেষ জায়গায় থাকলে এই মিশনটা অনেক আগে বন্ধ করে দিতাম। ঠিক তখনই ডিকের দৃষ্টি পাল্টে যায়। হ্যানলনের পিছনে দাঁড়িয়ে থাকা এক মৃত সৈনিককে দেখে তার মুখের অর্ধেকটা ছিঁড়ে গিয়েছিল। হ্যানলন জিজ্ঞাসা করে তুমি নর্দমায় তখন কি করেছিলে। ডিক বলে আমি হয়তো অনেক জিনিসকে লাগিয়ে দিয়েছি। অবশেষে সেদিকে কথা বলতে শুরু করে। সে স্বীকার করে ছোটবেলা থেকে আমার মধ্যে এক ক্ষমতা আছে, যে ক্ষমতার মাধ্যমে আমি মৃতদেহের দেখতে পেতাম। আমার দাদিরও এই ক্ষমতা ছিল, কিন্তু সে তার ক্ষমতাকে কন্ট্রোল করতে পারত। সেই সময় যখন আমি রাতে ঘুমাতে পারতাম না, তখন আমার দাদিমা আমাকে বলতো তুমি ভেবে নাও তোমার কাছে অনেক বড় একটা বক্স আছে, আর তুমি যা কিছু অনুভব করছো, যা দেখছো সবকিছুই তুমি ওই বক্সে আটকে ফেলবে। আর আমি ঠিক তাই দাদির কথা অনুযায়ী আমার সব দেখা অদ্ভুত জিনিসগুলো সেই বক্সের মধ্যে ভরে ফেলি, আর আমি সেটা বন্ধ করে দেই। এরপর থেকে আমি তাদের আর দেখতে পাই না। কিন্তু কাল যখন আমার স্মৃতির বক্সটা খুলে দেয়, তখন আমি আবারও সবকিছু দেখতে শুরু করি। হ্যানলন জিজ্ঞাসা করে এখানে কি মৃতদেহ দেখতে পাচ্ছে। ঠিক বলে তার দাদির মতে মৃতরা সবসময় এই জায়গায় ফিরে যেতে চায় যেখানে সারা মারা গিয়েছে। হ্যানলন জানতে চায় ওরা কি তার সাথে কথা বলে। দিক বলে না, ওদের অপেক্ষা করলে ওরা যেন তাকে দেখতে পায় না, কিন্তু সে যখনই মুখ খুলে তখনই তাদের কণ্ঠগুলো আর থামে না। আর সে কণ্ঠগুলো অনেক কিছু জানে, যা জীবিত মানুষদের জানার কথাই না। এরপর হ্যানলন বলে আমি ইতিমধ্যে আমার সঙ্গীকে হারিয়েছি, প্রায় নিজের ছেলেকেও মেরে ফেলতে গিয়েছিলাম, আর এই মিশনের জন্য তাদের লক্ষ্যটি খুঁজে পাওয়া খুবই জরুরি। পরিস্থিতি কঠিন হলেও এটাই আমাদের কাজ, আর তাই যদি ডিকের ক্ষমতা কাজে লাগে তাহলে আজই ব্যবহার করা উচিত। কিন্তু ডিক বলে আমি যদি সবকিছু আগের মতো বন্ধ করতে না পারি। এই বলে এর আগে হ্যানলনকে গালি দেয়। তখন হ্যানলন মনে করে দেয় যে সে তার সিনিয়র অফিসার, কিন্তু ডিক পিছু হাঁটে না। সে চিৎকার করে তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। শেষমেশ হ্যানলন হুমকি দেয় সে যদি দায়িত্ব পালন করতে প্রস্তুত না থাকে তাহলে হাত করা পরিয়ে আর্মি ব্যক্তিকে বের করে দেওয়া হবে। এরপর হ্যানলন নিজের ঘরে ফিরে আসে এবং শার্লেটকে ওর সম্পর্কে জিজ্ঞাসা করে। শার্লেট জানায় সে হয়তো তাদের বন্ধুদের কাছে আছে, আর এই মুহূর্তে সে তাদের অনেক কিছু বিশ্বাস করে। সে নিজেকে চিনতে পারেনি, নর্দমায় যা ঘটেছে আর পল্লীর ঘটনায় তাকে বিভ্রান্ত করে দিয়েছে। শার্লেট সহানুভূতি দেখায় আর তাকে জড়িয়ে ধরে, কিন্তু তার ছেলেকে চর মারায় সে অনেক বেশি রেগেছিল এবং হ্যানলনের উপর অনেক ক্ষেপে যায়। সে কাপড় গোছাতে গোছাতে জানায় সে হ্যাঙ্কের কাছে বন্ধুদের কাছে লুকিয়ে আছে, তাকে শহর থেকে নিরাপত্তা বের করে দেবে। সে আর উইল শেষে তাদের বাড়ি ফিরে যাবে, কিন্তু হ্যানলন বলে আমি এই কাজ ছেড়ে দিতে পারবো না, দেশের জন্য হলেও আমাকে এই কাজটি শেষ করতে হবে। তখন শার্লট বলে ঠিক আছে, তোমার যা খুশি করো, কিন্তু উইলের সাথে সম্পর্ক আগে ঠিক করো। অন্যদিকে লিলির মাথায় ঘুরতে থাকে পেনউইজের কথা। তুমি সবাইকে আমার কাছে এনেছো, তুমি ভালো বন্ধু কিন্তু ভয়ঙ্কর মেয়ে। ডেকে বসে তার হাতে রাখা ছুরিটা আঁকড়ে ধরে। ড্রয়ার খুলতে সে দেখতে পায় তার বাবা তাকে ব্যঙ্গ করছে। ভয় সে চিৎকার করে উঠে পড়ে ক্লাসের সামনে। সে দাঁড়িয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। ক্যান্টিনে রিস মার্কসকে বলে সে জানে হ্যাংক কোথায় আছে। রনিকে ফিরিয়ে আনার পরিকল্পনা করতে করতে আর রাতে ভয়ের অভিজ্ঞতার কথাও বলে রিস। মার্কসকে একটা কাপড় দিয়ে চোখে প্যাঁচ দেয় আর হাসতে হাসতে বলে তাকে জলদস্যুর মতো দেখাবে। ঠিক তখনই পেটি আর তার দল এগিয়ে আসে এবং সবাই জানতে চায় সে কিভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে, এবং সে তাকে তার সাথে বসার প্রস্তাব দেয়। কিন্তু মার্কস গর্ব নিয়ে দাঁড়িয়ে তাকে ভয় দেখায়। মেয়েরা চিৎকার করে দৌড়ে পালায়। পরে রিচ আর উইল সেই জায়গায় যায় যেখানে হ্যাংকে লুকিয়ে রাখা হয়েছিল। ঠিক সে সময় লিলি ইংরিডের বাড়ি থেকে হাঁটছে। কেউ দরজা খুলছে না দেখে সে নিজের ভিতরে ঢুকে যায়। বাড়ির ভিতরে চিলেকোঠা থেকে মৃত্যু সুর তার কানে আসে। সে সিঁড়ি বেরিয়ে উপরে উঠে। তখন সে একটা পুরনো অ্যালবাম দেখতে পায়। সেখানে ছিল ইংরেজির বিয়ের ছবি। পাতা উল্টাতে উল্টাতে সে আরো কিছু ছবি দেখতে পায়। সেখানে থাকা ছবিগুলো নিচে লেখা ছিল 1908 সাল, আর ছবিতে ইংরেজির সাথে একটা লোগো ছিল, আর তাকে দেখতে পুরো জোকারের মতো লাগছিল। ছবিগুলোর উপরে ঝুঁকে লিলি দেখতে থাকে।
ঠিক তখনই ইংরেজি হাজির হয় এবং জিজ্ঞাসা করে সেখানে সে কি করছে। লিলি তাকে বলে দরজা খোলা ছিল তাই ঢুকে পড়েছি। সে জানতে চায় ইংরেজি ঠিক আছে কিনা। ইংরেজ বলে সে ভাবায় আছে, কিন্তু লিলি উদ্বেগ নিয়ে জানায় তারা আবারও টানেলের ভিতরে গিয়েছিল। কিন্তু ইংরেজ মনে করিয়ে দেয় সে তো তাদের অনুরোধ করছিল সেখানে না যেতে। কিন্তু লিলি বলে তাদের কোনো উপায় ছিল না। চোখ ভেজা অবস্থায় ইংরেজকে সে ধরে আর স্বীকার করে সে জানতো না সে কোথায় যাবে। ইংরেজ তাকে সান্ত্বনা দেয় বলে সে ঠিক জায়গা মতোই এসেছে। লিলির চোখ ঘুরে রুমের এক কোণে আরো একটা ছবি দেখতে পায়, জোকারে কাপড় পরা এক পেনিওয়াইজ। ইংরেজ লিলিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। লিলি তাকানো স্টাইল দেখে ইংরেজ বুঝে যায়। সে জিজ্ঞাসা করে লিলি কি তাকে দেখতে পেয়েছে। লিলি উত্তর দেওয়ার আগে ইংরেজ নিজেই হেসে বলে হ্যাঁ সে দেখেছে। আর এরপরে সে অদ্ভুতভাবে হাসতে শুরু করে দেয়, যেন সে গর্ব করছে। সে বলে লিলি পেনিওয়াইজকে ফিরে আনতে পেরেছে এবং সে আগে থেকেই জানতো যে লিলি সেটা করতে পারবে। এরপর সে রুমে কোনায় রাখা একটা পুরনো পোশাকের দিকে ইশারা করে। ঠিক সেই মুহূর্তে লিলির মাথায় বজ্রপাতের মতো সত্যটা নেমে আসে। সে রাতে কবরস্থানে তারা যে ছায়ামূর্তি দেখেছিল সেটা ইংরেজি ছিল। ইংরেজ নিজেই স্বীকার করে সে সেদিন তাদের সাইকেলে অনুসরণ করেছিল এবং সে এটাও জানায় যে উইলের বাড়ির বাইরে যে ছাইটা ছিল সেটা সেই ছিল। লিলি জিজ্ঞাসা করে সে এত কিছু করছে কেন। ইংরেজ বলে তার বাবা ছিলেন সার্কাসের একজন খেলোয়াড়, তার নাম ছিল পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউন। সে তার বাবাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু একদিন তাকে হারিয়ে ফেলে সার্কাস চলে যায় আর সে ডেইরিতেই বন্দী হয়ে পড়ে আর তার বাবাকে ভীষণভাবে মিস করতে থাকে। এরপর দেখা যায় একটা ফ্ল্যাশব্যাকে ইংরেজ জুনিপার হিলে কাজ করছে। একদিন সে শুনে একটা ছোট মেয়ে বলছে পেনিওয়াইজ তাকে তার জাদু দেখানোর জন্য ডেকেছে আর সে পাইপের মধ্যে লুকিয়ে আছে আর সে তাকে রাতে বেসমেন্টে যেতে বলেছে। আর সেই মুহূর্তে ইংরেজ মনে হয় হয়তো সে তার বাবাকে আবারও দেখতে পারে। এরপর দেখা যায় এপিসোডের প্রথম দৃশ্যটি, যেখানে বেসমেন্টে পেনিওয়াইজ উপস্থিত ছিল। সে ভয়ঙ্কর হাসি দিয়ে ম্যাবেলের কাছে আসে আর বলে অবশেষে তুমি এসেছো। সে ম্যাবেলের হাতে একটি লাল বেলুন দেয়। এরপর সে ম্যাবেলকে বলে তুমি একটা নতুন বন্ধুকে এনেছো। ইংরেজ জিজ্ঞাসা করে সে গিয়ে তার বাবা, কিন্তু পেনিও শুধু হেসে উঠে। মুহূর্তের মধ্যে সে তার রূপ বদলে নেয় এবং দুজনকে ভয় দেখায়। তারা দৌড়াতে থাকে, কিন্তু ম্যাল হুচট খেয়ে পড়ে যায়। তারপরে দরজাটা বন্ধ হয়ে যায় আর ইংরেজ বাইরেই ছিল আর ম্যাবেল আটকা সেই ভয়ঙ্কর ক্লাউনের সাথে। ইংরেজ দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে ম্যালের চিৎকার শুনতে পায় যতক্ষণ না পেনিওয়াইজ তাকে গিলে ফেলে। হঠাৎ সবকিছু বদলে যায় আর পেনিওয়াইজ তার বাবার রূপ ধারণ করে নেয় এবং নরম কণ্ঠে সে ইংরেজকে বলে তোমাকে খুব মিস করছে আর তাকে ভয় পেতে মানা করে আর দরজাটা খুলে দিতে বলে ইংরেজ দরজাটা খুলে দেয় আর তার ভেতরে ঢুকতে দেয়। বর্তমান সময়ের দৃশ্যটি ইংরেজ লিলিকে নিশ্চিত করে যে সেই ছিল তার বাবা, হয়তো বদলে গিয়েছে, তবে সেই তার বাবা। সে ব্যাখ্যা করে সেদিন তাকে দেখার মুহূর্তে বহু বছরের মধ্যে প্রথমবারের মতো সে নিজেকে পূর্ণতা অনুভব করতে পেরেছিল। কিন্তু যখন ওই ছবিটা আবারও ফিরে আসতো মনে হতো কেউ তার বাবাকে তার কাছ থেকে আবারও ছিনিয়ে নিচ্ছে। এই কারণে সে ভাবতো যেভাবে হোক তাকে মুক্ত করতে হবে। সে যা করা প্রয়োজন ছিল করেছে, শুধু তার বাবাকে ফিরে পাওয়ার জন্য এবং তাকে আবারও দেখতে পাওয়ার জন্য। ইংরেজ দৃঢ় বিশ্বাস করে বলে তাকে যদি আমি সাহায্য করি তাহলে সে হয়তো নিজেকে মুক্ত করতে পারবে। লিলি কাঁপতে কাঁপতে তাকে অনুরোধ করে বলে যেন তাকে আঘাত না করে। ইংরেজ উত্তর দেয় সে কখনোই এমন কিছু করবে না যাতে লিলির ক্ষতি হয়। তখন লিলি বলে এই সুরক্ষা কি তার বন্ধুদের জন্য প্রযোজ্য। তখন ইংরেজ শান্তভাবে বলে লিলি এসব ভালো বোঝে। যদি নিজের বাবাকে দেখার, তাকে জড়িয়ে ধরার এবং ছোট মেয়ে হওয়ার সামান্যতম সুযোগ থাকতো তবে সে অর্জনের জন্য যে কোনো কিছু করতে থাকতো। লিলি জোর দিয়ে বলে তার বাবা মারা গিয়েছে, কিন্তু ইংরেজ তাকে ডেরির পুরনো কথা মনে করিয়ে দেয় যে এখানে মরে সে সত্যিকারে মরে না। এরপর সে লিলি থেকে হাত বাড়িয়ে দিয়ে বলে আজ তুমি আমার সাথে সেই নর্দমায় চলো। সেই মুহূর্তে লিলি ছুরি নিয়ে ইংরেজের হাতে একটা পোজ দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মা রনিকে বলে যদি ওই মানবটার মুখোমুখি হতে হয় তবে সবার একসঙ্গে করতে হবে। কিন্তু রনি জবাব দেয় তার বাবা নিরাপদ আছে কিনা নিশ্চিত হওয়া পর্যন্ত তা কিছুই করবে না। উইলকে শান্ত করার চেষ্টা করে, সে আশ্বস্ত করে দেয় হ্যাঁ ঠিক আছে, কেউ জানবে না সে কোথায় লুকিয়ে আছে। তবুও রনি জোর দিয়ে বলে সে আর কখনোই তার বাবার কাছ থেকে আলাদা হবে না। সে বলে অন্যরা যা খুশি করুক সে এখানেই থাকবে। এই কথা বলে চলে যায়। উইল দৌড়ে রনির কাছে পৌঁছে যায়। সে বোঝায় যে ওরা চাইলে সত্যিকারে ওই জিনিসটাকে থামানোর সুযোগ আছে, কিন্তু এই সবকিছু একসাথে করতে হবে। রনি তাকে থামিয়ে জিজ্ঞাসা করে সে কি সত্যি মনে করে তার বাবা তাকে আবারও ওই অভিশপ্ত জায়গায় যেতে দিবে। কথাটা শুনে হ্যাংক সামান্য হেসে বলে রনি কোথাও যাবে না। উইলের চিন্তা সে বুঝে, কিন্তু সে স্পষ্ট জানায় যে রনি একা নয়, তার মেয়ের খুব ভদ্র একটা ছেলে বন্ধু আছে। এদিকে কিছু লোক একটা পারে বসে পরিকল্পনা করছিল তারা কিভাবে হ্যাংকে খুঁজে বের করবে আর কোথায় কোথায় হ্যাংকে খোঁজা যায়। একজন বলে হয়তো নর্দমায় লুকিয়ে আছে। ঠিক তখনই রোগান ঢুকে এবং জানায় হ্যাংক কোথায় আছে। সে বলে এক মহিলা ফোন করে খবর দিয়েছে, নাম বলতে চায়নি, তবে সে জায়গার কথা বলেছে।
তাতে তথ্যটা সত্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি। লোকেরা জিজ্ঞাসা করে সে কি হ্যাংকে গ্রেপ্তার করতে যাচ্ছে। সম্ভবত তাই হওয়া উচিত, কিন্তু সে এখন পারবে না, কারণ ডেপুটি মেয়র তাকে চাকরি থেকে বের করে দিয়েছেন। সে চাইলেও এখন হ্যাংকে কিছুই করতে পারবে না। এদিকে ডিক মদ পান করা চালিয়ে যাচ্ছিল, চারপাশের আওয়াজে সহ্য করতে পারছিল না। মার্স এবং রিস সেখানেই থাকে। উৎসবমুখর পরিবেশ তারা উপভোগ করে। কিছুক্ষণ পর উইল ফিরে আসে। রিস জানতে পেরে বিরক্ত হয় যে উইল রনিকে নর্দমায় যেতে রাজি করাতে পারেনি। একজন সদস্য রিসকে জিজ্ঞাসা করে সে কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারে কিনা। রিস বলে অল্প পারে। মার্স তাকে উৎসাহ দেয়, সে কখন তাকে বাজাতে দেখেনি। রিস রাজি হয়ে যায়, ড্রাম বাজাতে শুরু করে, আর সবাই আনন্দে মেতে ওঠে। মার্স রিসকে দেখে গর্ব অনুভব করে। এদিকে ইংরেজ তার পোশাক পরে প্রস্তুতি হয়। তার মনে হয় পেনিওয়াইজ আগে যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি চলে এসেছে। একই সময় উদযাপন স্থানের বাইরে একটা দম্পতি দাঁড়িয়ে থাকে। কয়েকটি গাড়ি এখানে এসে থামে। সেই মহিলাটি ছেলেটিকে জিজ্ঞাসা করে আর কি কারো আসার কথা ছিল। সে বলে না। আর তখনই মুখোশধারী লোকেরা অস্ত্র হাতে গাড়ি থেকে নেমে আসে, একটা নতুন বিপদের সূচনা নিয়ে। আর এখানে এই প্রজেক্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই প্রজেক্টটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। তো নতুন একটা এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।